হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আমার সাথে আজকে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, যাকে তোমরা সিরিজ, সিনেমা সমস্ত কিছুতে দেখেছো। তো অনির্বাণদা, কেমন আছো? আমি ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার অনির্বাণদা। তো তোমাকে প্রথমে যে প্রশ্নটা আমি তোমার কাছে রাখবো সেটা হচ্ছে যে তোমার লাস্ট ইয়ার বড় রিলিজ ছিল টেক্কা, যেটা একটা বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে, যেটা তোমার সৃজিত মুখোপাধ্যায় এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে কাজ। তো সেটার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো, বা সেই স্ক্রিপ্টটা তুমি কিভাবে লক করলে? না, এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ভালো। আহ, সৃজিতের সঙ্গে আসলে আমার বেশ কয়েক দিন ধরেই কাজের কথা চলছে। সৃজিত আহ, জানিয়েছিলেন যে একসঙ্গে কাজ করতে পারলে ভালো হয়, এবং উম, আমিও অপেক্ষা এক অর্থে করেই ছিলাম। আহ, অপেক্ষা করেছিলাম কারণ এর আগে দু তিনটে কাজে যাকে বলে ব্যাটে বলে হয়নি আর কি, মানে ডেট ম্যাচ করা বা এরকম নানা কিছু, মানে একসঙ্গে হয়নি যাকে বলে। কিন্তু এইটা সৃজিত যখন আমাকে একটা মেসেজ করলেন, এবং তারপর টিম থেকেও, যে এই চরিত্রটা এবং এটায় যদি আমি করি, তাই বললাম যে না না, না করার তো প্রশ্নই নেই, খুবই ভাল লাগবে, এবং অবশ্যই আমি, যেহেতু সৃজিতের সঙ্গে কাজ করতে ভালো লাগবে, এবার দেবের সঙ্গে যেহেতু আহ আগে আমি কাজ করেছি, তো সেটা তো একটা ব্যাপার ছিলই। তো এই আর কি। তারপর সৃজিত আমাকে, মানে সৃজিতের টিম থেকে আমাকে পাঠানো হয় চরিত্রটা, খুবই ছোট চরিত্র, কিন্তু আহ, যেটা খুব আমার খুব মজা লাগলো সেটা হচ্ছে যে, এখন আমি শুনেছিলাম সৃজিত এভাবে করে ওভাবে করে, অনেক কিছু শুনেছিলাম আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে যারা সৃজিতের সঙ্গে আগে কাজ করেছে। আমি গেলাম। এবার একটা, সব ডিরেক্টরদের সঙ্গে কাজ করার, প্রথমবার কাজ করার একটা একটা হালকা টেনশন থাকে যে তারা কিভাবে কাজটাকে অ্যাপ্রোচ করেন। তো আমার সেটা অবভিয়াসলি ছিল, এবং তারপরে খুব সিমলেসলি, খুব স্মুথ কাজ হয়, এবং আম, খুব, আমার আমার খুব ভালো লাগে, এবং মানে যারা ছিলেন সঙ্গে আর কি, এবং ফুল টিম, আমার চমৎকার লাগে আর কি কাজ করতে। আর তোমার মানে তুমি যেই সৃজিতের সঙ্গে কাজ করলে, তো যারা বলে, অনেকে বলেন যে সৃজিত মুখোপাধ্যায় নাকি ভীষণ রাগী, ভীষণ সেটে নাকি খুব কড়া। তো তোমার কি কোনো জায়গায় গিয়ে এরকম মনে হয়েছে? মনে হবার না, আমি দেখিনি। আমিও শুনেছি, আমি দেখিনি। মানে খুবই অবভিয়াসলি সবাই ফোকাস থাকেন, সেটা আলাদা করে বলার দরকার থাকে না, কিন্তু আমার খুব ওকে, যেটা বলে না চেল করা, এটা খুব, মানে কনফিডেন্ট। অবভিয়াসলি ওই মাপের একজন, ইনফ্যাক্ট সব পরিচালকই একটা লেভেলে তো একটা কনফিডেন্স তো থাকবেই। তো হ্যাঁ, না আমি ওই সব কিছু দেখিনি, ফলে আমি ওটা বলতে পারবো না। রাগ টাগ না, আমি দেখিনি। আর দাদা, আমরা দেখেছি যে তুমি অনেকগুলো কাজ করেছো, এবং তোমার যে স্ক্রিপ্ট লক যে প্রসেসটা, সেটা তুমি কি হিসেবে করো? মানে একটা স্ক্রিপ্ট শোনার পর সেটাকে কি তুমি ভালো করে ডিসাইড করে নাও যে এটা করবে কি করবে না, বা তোমার টিম থেকে, তো এই স্ক্রিপ্ট লকটা তুমি কিভাবে করো? হ্যাঁ, বেসিক্যালি একটা জিনিস আমি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যেভাবে ডিরেক্টর, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, ডিরেক্টরই আমার সঙ্গে প্রথম কথাটা বলেছেন, যোগাযোগ করে কথাটা বলছেন। আর এবার ডিরেক্টর যেভাবে অ্যাপ্রোচ করছেন তার কাজটা, এবং ডিরেক্টর যেভাবে আমাকে আমার কাজটা বোঝাচ্ছেন, এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়। এবারে আমি বলতে পারবো না আলাদা কিভাবে, কিন্তু মানে কোনো একটা ভাবে আমি ওই ভাইবটা পাই যে এর সঙ্গে আমার জমে যাবে, নাকি এর সঙ্গে আমার তেমনটা জমবে না, কিন্তু ঠিক আছে, বাকি মানে আমার কাজটা আমি করে দেব। এবার ফরচুনেটলি আমি যেটুকুই আজ অব্দি করতে পেরেছি, ডিরেক্টরদের সঙ্গে আমার ভাইবটা ম্যাচ করে গেছে। বাট ডিরেক্টররা আমাকে যে স্বাধীনতাটা দিয়েছেন, সে খুব ছোট্ট একটা জিনিস হোক, চরিত্র হোক বা হোয়াট এভার, যে আমি আমার মতন করতে পারছি। অবভিয়াসলি তারা যেটা চাইছেন সেটার বাইরে না গিয়ে, সেটাকে তো আমার মাথায় রাখতেই হবে যে তারা কি চাইছেন। তো এই যে তারা কি চাইছেন, এটা তারা যেভাবে আমাকে প্রথম বোঝান, এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তারপরে হয়তো দেখলাম যে লাইনস অনেকটা হয়তো নেই,
টেক্কাতেও তো আমার বিরাট কিছু ছিল না, কিন্তু যেভাবে এবং যেটুকু ছিল সেটা কিন্তু সলিড ছিল, এবং সেটা আমাকে কিন্তু মানে আমি কিন্তু আমার মতন ইন্টারপ্রেট করেছি। সেখানে কিন্তু আমাকে কেউ এসে বলেননি যে না এইটা এরকম করে করো না, ওরম ভাবেই করো। হ্যাঁ, যদি কেউ এটা এরম ভাবে বলেন তাহলে সেটা শিরোধার্য, সেটা আমাকে মানতেই হবে, আমি করব। কিন্তু এই সুবিধাটা, এই স্বাধীনতাটা এবং এই মজাটা ফলে আমি পেয়েছি। ওই ভাইবটা ম্যাচ করছে কিনা সেটা আমি দেখি কোনো একটা কাজের ক্ষেত্রে। আর দাদা এবং তোমার ওয়েব সিরিজ। সরি সরি আরেকটা জিনিস যেটা আমি দেখি, যে একজন পরিচালক বা একজন রাইটার আমার আমাকে কিভাবে প্রেজেন্ট করছে। মানে সবাই তো একটা থাকে যে আহ, এই মানুষটা এমন রোল করেছে ফলে এমন রোলই তাকে দাও, কিন্তু কেউ যদি একটু আলাদা ভাবেন তখন আমার মনে হয় যে আরে ইনি আলাদা ভাবছেন, এইটা আমাকে একটা আলাদা চাগার দেয়। দাদা আমরা তোমার সিরিজ অনেকদিন পাইনি, তো লাস্ট ইয়ারে তোমার ফিল্ম আমরা দেখতে পেয়েছি, তো তুমি কি নেক্সট কোনো সিরিজ তোমার আসছে? না, এই মুহূর্তে সামনে তো কোনো সিরিজ একটা আছে, ইনফ্যাক্ট আমি সেটা এই মুহূর্তে বলতে পারবো না, সেটা শুটিং ডান। সেটা একটু লম্বা, অন্য একটা ফরম্যাট, কিন্তু এইটা সম্পর্কে এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু এটা শুটিংটা হয়ে গেছে। এই বছরই আসবে কোনো একটা সময়, শীঘ্রই আশা করি। ইন্টারেস্টিং, এটা ইন্টারেস্টিং। আর তোমার কাছে নেক্সট যে আমি কোশ্চেনটা রাখবো দাদা, সেটা একটু অন্যরকম প্রশ্ন, যেটা তুমি খবরের লাইনেও তুমি রয়েছো, মানে খবরের প্রফেশনেও তুমি ছিলে এবং তুমি সিনেমার প্রফেশনেও রয়েছো। তো কোনটা বেশি টাফ মনে হয় তোমার কাছে? না, প্রথমেই একটা কারেক্ট আমি করি যে আমি খবরের প্রফেশনে ছিলাম না, আমি এখনো আছি। আমার হ্যাঁ ওটাই স্যার। চাকরি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সরি। ওটাই আমি চাকরি। ওটা আমি সঙ্গে লেখালেখি, অভিনয় এগুলো করে থাকি। হুম টাফ হুম হুম। তো মানে দুটোই, অবভিয়াসলি সব কাজই টাফ। যদি আমি আহ, সেইটার আহ, কি বলবো, আমি যদি চৌহদ্দিটা না বুঝতে পারি যে কার মধ্যে আমি রয়েছি, আমি যখন অভিনয় করছি কিংবা আমি যখন আহ, উম, আমার খবরের কাগজের কাজ করছি, এবার আমাকে তো বুঝে নিতে হবে যে আমি গণ্ডিটা কি, কার মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং তার মধ্যে দাঁড়িয়ে থেকে আমি কেমন ভাবে রিয়াক্ট করব। তো এইটা যদি আমি না বুঝতে পারি তাহলে সবই টাফ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটা আমি বুঝে নেওয়ার পরও তো অনেক কিছু কঠিন লাগে। সেই কঠিন লাগাগুলো হচ্ছে চ্যালেঞ্জ, অবভিয়াসলি। সেই চ্যালেঞ্জটা যদি না থাকে তাহলে সত্যি খুব পাংশে লাগবে সবটাই। ফলে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবিলা করব, সেটা খবরের কাগজে হোক বা ছবির ক্ষেত্রে হোক বা লেখার অন্য ক্ষেত্রে হোক, বা পডকাস্টিং এর ক্ষেত্রে হোক বা হোয়াট এভার, সেইটা তো বুঝে নিতে হবে এবং সেইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো সেইটা আমি চেষ্টা করি। ফলে উম, সবকিছু সবকিছুর মতন টাফ এবং সবকিছুর মতন সহজও বটে। আর দাদা তুমি যখন বললে তুমি লেখালেখি করো, তাহলে কি আমরা তোমার নেক্সট মানে কোনো ডিরেকশন দেখতে পাচ্ছি, ডিরেকশন বা রাইটিং আমরা কি কিছু দেখতে পাচ্ছি? অডিও ভিজুয়াল মাধ্যমে ডিরেক্ট আমার কাছে কিছু অফার এসছে, কিন্তু আমি নিজে কনফিডেন্ট নই। আমি অডিওর ক্ষেত্রে বহু বছর যাবত আমি ডিরেক্ট করছি। মানে এককালে সানডে সাসপেন্স বলে যে অনুষ্ঠানটি হয়, আমি 6.5 বছর ডিরেক্ট করেছি, লিখেছি। তারপরে স্পটিফাই এবং অ্যামাজন অডিবলের জন্য আমি মানে বহু এপিসোড ডিরেক্ট করেছি অডিওতে। অডিও ভিজুয়ালে অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছি অনেক বিজ্ঞাপনে, শর্ট ফিল্মে। কিন্তু ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করার বাসনা এই মুহূর্তে আমার নেই। তবে লেখালেখি স্ক্রিপ্টের দিক থেকে হ্যাঁ, মানে সেটা তো করেইছি। মানে ডায়ালগস, গল্প, মানে যেরকম কমলেশ্বর মুখোপাধ্যায়ের অ্যামাজন অভিযান গল্প আমি রাইট করেছিলাম। গোলন্দাজ দেবের যেটা অভিনীত গোলন্দাজ, তাতে আমি যেমন
মানে একটি খলনায়কের চরিত্রে অভিনয় করি, আমার কিন্তু ওটা ডায়লগটা পুরোটা আমার লেখা এবং অ্যাডিশনাল স্ক্রিন প্লেও আমার করা। তো এইটা রয়েছে, আরো কিছু কাজ রয়েছে এবং একটি সদ্য আমি একটি ছবির ডায়লগ লিখলাম। সেটির ব্যাপারেও কিছুদিনের মধ্যেই জানা যাবে, মানে তার ব্যাপারে অলরেডি সেটা প্রচারে এসছে। ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সোহিনী সরকার রয়েছেন সেই ছবিটিতে। তো তার ডায়লগ আমি কোরাইট করেছি। তো এবারে দেখা যাক, আরো কিছু খুব ইন্টারেস্টিং প্রজেক্ট লেখার অফার এসছে। তো এই যে এই মুহূর্তে ইনফ্যাক্ট ইন্টারভিউটা আপনি করছেন, ঠিক আগামীকালই আমার সেই পরিচালকের সঙ্গে মিটিং। তো আমি ইনফ্যাক্ট ওটার জন্য একটু এক্সাইটেড, কিন্তু সেটা এই মুহূর্তে তো অবভিয়াসলি বলতে পারছি না। তো হ্যাঁ, কিছু আছে পাইপলাইনে, তো ডেফিনেটলি অভিনয়ের সঙ্গে লেখালেখি জোর কদমে আছে। আর দাদা তোমার তোমার সানডে সাসপেন্সে আমরা রিসেন্ট টাইমে ডিরেকশন সেরকম ভাবে পাইনি, মানে পাইনি বলতে একদমই পাইনি রিসেন্ট টাইমে। তো তুমি কি আর সানডে সাসপেন্সে ফেরার ইচ্ছে রয়েছে? না, সানডে সাসপেন্সে তো আমি বহু বছর হলো, বহু বছর আগে, মানে আমি 2012 বা 13 থেকে বা 11 ওরকম থেকে কাজ করি, ওই 17 মানে 6.5 বছর। তারপর আমি অবভিয়াসলি তার সঙ্গে যুক্ত থাকিনি আর কি। তো সেখানে মানে ইনফ্যাক্ট শার্লক পরবর্তীকালে হোমস, কি আর ফেরার ইচ্ছে আছে? আমাকে যদি অফার দেওয়া হয় তখন অবশ্যই ভেবে দেখবো, অফারটা তো আগে আসতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর দাদা বলছি যে তোমার আমার আর একটা নিজস্ব প্রশ্ন আছে, যেটা আমার এই পডকাস্টটাতে আমি তোমাকে করতে চাইছি। যে আমরা বাংলা ছবির আগে ঠিক যেরকম অবস্থা দেখেছিলাম, মাঝখানে আমাদের কিছুদিন খুব ডাউনফল চলছিল। তারপর আমরা আবার এই খাদান, সন্তান এই ছবিগুলোর মাধ্যমে আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। বা এখন আমাদের বাংলায় যে ছবিগুলো চলছে মোটামুটি সবকটাই হিট ছবি, হিট না হলেও সেমি হিট ছবি। তো এই পরিবর্তনটা আমরা বেশ কিছু বছর পাইনি কেন? মানে বেশ কিছু বছর যদি দেখি আমরা কমার্শিয়াল ছবিও হয়েছে, ড্রামা ছবিও হয়েছে, সব রকমই হয়েছে, কিন্তু আমরা সেই পরিমাণ বক্স অফিসটা পাইনি কেন? এটা তোমার মতে কি বলছে? দেখুন, এই সবকটার তো একটা, মানে সবকটা ওরকম ভাবে মানে ধরে ধরে ডিকোড করা যায় না অনেক ক্ষেত্রে। এবার বহুরূপী বা খাদান, উম, আহ, বা সৃজিতের ছবি, আহ, আহ, যেগুলো আহ, সেইগুলো এখন ক্লিক করলো, আজ থেকে 2-3 বছর আগে তেমন ক্লিক করেনি কেন? সেইটা অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপরেও আহ, মানে ডিপেন্ড করে। আহ, হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে কমার্শিয়াল ছবির ক্ষেত্রে যেটা আপনি বলেন, দেখুন কমার্শিয়াল তো সব ছবি। আজকে সৃজিত যখন একটা ছবি করছেন, বা কমলেশ্বর মুখার্জি বা কৌশিক গাঙ্গুলি, সেটা কি কমার্শিয়াল নয়? কমার্শিয়াল তো 100 বার। কিন্তু হ্যাঁ, ওই যে আমরা হিন্দি কমার্শিয়াল ছবির বা বা বাংলা কমার্শিয়াল ছবি বলতে আমরা যেটা মাস অ্যাকশন বা মাস এর কাছে সবচেয়ে বেশি যেটা যায়, সেইটাকে আমরা কমার্শিয়াল ছবি হিসেবে যে দাগিয়ে দিই। সেরকম খাদানের মতন ছবি কিন্তু আমার দেখা হয়নি, কিন্তু আমি যা শুনেছি খাদানের মতন ছবি কিন্তু হ্যাঁ অনেকদিন হচ্ছিল না। তো এটা একটা বাঁক বদল। আবার খাদানের মতন ছবি যে হিট করলো, তাই আরো খাদানের মতন ছবি হবে, এবং এই ফর্মুলাটা কেই যে চালিয়ে নিয়ে যেতে হবে এটার কোনো মানে নেই। কিন্তু ফর্মুলা সবসময় বদলাতে হবে। মানে এটা হচ্ছে তো ম্যাথ সিচুয়েশন রিড করে খেলার মতন, তাই না? মানে আমি সবসময়, মানে আমি ঠিক করে নিলাম যে আমি প্রথম 5 ওভার প্রচন্ড মারবো, বোলার যেই থাকুন না কেন প্রথম 5 ওভার মারবো, এটা আমার একটা স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু এটাই একমাত্র স্ট্র্যাটেজি যদি হয়ে থাকে, তাহলে কিন্তু একটা সময় অপোনেন্ট ধরে ফেলবে যে আচ্ছা, এই প্রথম 5 ওভারে আমাকে মারে, তাহলে ঠিক আছে 5 ওভার কাটিয়ে নাও, 6 ওভার থেকে আমি দেখে নেব। তো ফলে আমাকেও কিন্তু রেডি থাকতে হবে যে প্ল্যান বি কি আমার, প্ল্যান সি কি আমার। তো আমার মনে হচ্ছে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং যারা রয়েছেন সব রকমের ছবি নিয়ে, আজকে আজকে একটা মানিক বাবুর মেঘের মতন ছবি কিন্তু হচ্ছে।
আজকে কিন্তু বেলাইন শ্রমিক রায়চৌধুরীর অসম্ভব প্রশংসা কুড়িয়েছে। এবং মাঝখানে কি বলছি, মানিকবাবু মেঘ শুধু চলছে না, সেটা হিট করেছে। হ্যাঁ, মানিকবাবু মেঘ শুধু চলছে না, সেটা বক্স অফিসে হিট করেছে। না এখন দেখুন, হ্যাঁ বক্স অফিসে হ্যাঁ অবশ্যই চলেছে, বা প্রতিম এর চালচিত্র কিন্তু আরেকটা, মানে চালচিত্র কিন্তু এই যে শীতকালে যে ছবিগুলো এলো, সে অর্থে কিন্তু কেউ ভাবেনি যে চালচিত্র এইরকম কেটে বেরিয়ে যাবে, কিন্তু চালচিত্র কিন্তু সেটা প্রমাণ করে দিল। অত্যন্ত একটি থ্রিলার, এবং আমার মতে আমি দেখেছি, আমার মতে অসম্ভব ইমোশনাল কোশেন্ট রয়েছে কিন্তু তার মধ্যে। তো আমি বলছি যে নানা রকমের ছবি আসছে, হচ্ছে, এই ছবিগুলোকে মানে আমি দেখুন সত্যি কথা বলতে, ওই যে একটা সময় শুরু হলো না যে বাংলা ছবির পাশে দাঁড়ান, এবং সেটা নিয়ে অনেক হাসাহাসি হলো, আমি বাংলা ছবির পাশে দাঁড়াতে গিয়ে বসে পড়লাম, আমরা বাংলা ছবির পাশে দাঁড়াতে গিয়ে শুয়ে পড়লাম। এবার আমার কিন্তু সত্যি কথা বলতে, যারা এগুলো এই মজাগুলো করলেন তাদের উপর রাগ হয়নি, কারণ সত্যি কিন্তু তেমন অবস্থা হয়েছিল। জোর করে আমি একটা প্রোডাক্ট বানিয়ে জাস্ট বিকজ আমি বাংলা ভাষায় বানালাম, আমি বলতে তো পারি না যে না আমি না বানিয়েছি আপনি আমার পাশে দাঁড়ান। আরে পাশে আমাকে বলতে হবে কেন? আমি যদি এটা মানিক বাবুর মেঘকে কাউকে বলতে হয়েছে, বা চালচিত্রকে কারোকে বলতে হয়েছে, বা বেলাইনকে কাউকে বলতে হয়েছে আমার পাশে দাঁড়ান, সবাই পাশে দাঁড়িয়েছে, জড়িয়ে ধরেছে। তো এটা তো কন্টেন্টে থাকতে হবে। আজকে যখন মানে মানে সৃজিত যখন ফেলুদা, সে যে ফেলুদাটা তিনি বানালেন, এত কিছু তো ক্রিটিসাইজড হয়েছেন সৃজিত, কিন্তু সৃজিত কিন্তু তার মতন করে ফেলুদাটা বানালেন, এবং কি চমৎকার বানালেন। এবার সত্যি বলে সত্যি কিছু নেই, এই ছবিটা রমরমি এখন চলছে, এই রমরমিয়েটা আগেন ইজ ভেরি সাবজেক্টিভ, আমার কাছে যা রমরমিয়ে তা অন্যের কাছে রমরমিয়ে না হতে পারে। তো ফলে আমি বলছি বক্স অফিস এই জিনিসটা অত্যন্ত বাজে লাগে। হ্যাঁ, বক্স অফিসের দিকে হঠাৎ বাঙালিরা হঠাৎ কবে থেকে বক্স অফিসের দিকে তাকাতে শুরু করলো। ইনফ্যাক্ট এন্টারটেনমেন্ট জার্নালিস্টদের এইটি একটি নতুন খেলনা হয়েছে বক্স অফিস। অত্যন্ত হাস্যকর একটি জিনিস আমার মনে হয় বক্স অফিস দিয়ে মাপা। তার মানে যেটা বিকোয় না, বাঙালিরা তাহলে বলতে শুরু করছে যে তাহলে যেটা বিকোয় না সেটার মানে নেই। এইটা কিন্তু বাঙালির হিসেবে আমার কাছে লজ্জা। কন্টেন্ট দেখছি না, আমি দেখছি টাকার ঝনঝনটা। যদি টাকার ঝনঝন দেখতে হয় তাহলে কিন্তু সাউথ এবং বলিউড পিষে দেবে, কারণ তাদের যা মাইট, তারা তো স্টিম রোল করে বেরিয়ে চলে যাবে। আমরা এগিয়ে থাকতে পারি বুদ্ধি দিয়ে, মনন দিয়ে। এবার সেটা যদি আমরা না করি, টাকার ঝনঝন দেখি, তাহলে কিন্তু ভালো। যদি সেই চ্যালেঞ্জটা আবার বাঙালিরা নিতে পারে তাহলে খুব ভালো। তাহলে কিন্তু কাঁদুনি গাইলে চলবে না, তাহলে চ্যালেঞ্জটা নিই। তাহলে বললে চলবে না ও বাবা এত হিন্দি ছবি এসছে, হল পাচ্ছে, আমরা কেন পাবো না। আরে দম থাকলে তুমি পেয়ে দেখাও। যেটা শীতকালে কিন্তু যে ছবিগুলো রিলিজ করলো তারা দম ছিল বলে করে দেখিয়েছে। হিন্দি ছবি এসছে, হিন্দি ছবি, ইংরেজি ছবি এসছে, তারা হল নিয়েছে, কিন্তু তারপর সে হল ছেড়ে দিতে, স্ক্রিন ছেড়ে দিতে বাধ্য হয়েছে, কারণ বাংলাগুলো চলেছে সেগুলো চলে। তার মানে দম দেখিয়েছে। তো এই দমটা কিন্তু দেখাতে হবে, তখন কিন্তু কাঁদুনি গাইলে চলবে না। ফলে আমি বক্স অফিসের দিকে তাকাতে, মানে অবভিয়াসলি মানে প্রডিউসারের টাকা ফেরত আসবে, সেটাই তো কাম্য, বিজনেস আফটার অল। কিন্তু এটা তো শুধুই বিজনেস নয়। তো ফলে বিজনেস মডেলটা তার মতন করে চলুক, কিন্তু আমি শুধু মানে সাংঘাতিক ব্যবসায়িক হয়ে উঠলাম, ব্যবসায়ী মনস্ক হয়ে উঠলাম, সেটা আবার ঠিক নয়। আর যদি সেটা হতে হয় তাহলে দুধে ব্যবসায়ের মতন কাজ করতে হবে, তাহলে কন্টেন্ট তেমন ভাবে বাঁচতে হবে, মার্কেটিং তেমন ভাবে করতে হবে। শুধু বাংলা ছবি বানিয়েছি আমার পাশে দাঁড়ান এইটা বললে কিন্তু হবে না। তো আপনি যে বলছিলেন না যে কি করে বাংলা ছবির হাল এখনো অব্দি যা দেখা যাচ্ছে ফিরছে, আমি যদি তাই বলি, ভাবছেন ডিরেক্টররা, রাইটাররা, প্রডিউসাররা সবাই একটু আলাদা করে ভাবছেন আমার ধারণা। তাই জন্যই খাদান চলছে, সেই তাই জন্যই বহুরূপী চলছে, সন্তান একরকম দাগ কাটছে, টেক্কা চলছে, এইভাবেই হয়তো আমার মনে হয়। তো সেইটা চলুক, এটাই চাই।
আর তুমি যেটা বললে যে স্টেটমেন্টটা আমরা সবসময় দেখেছি, হিন্দি এবং ইংলিশ ছবি বেশি হল পায়, আমাদের বাংলা ছবি কম শো পায়। সেটা ভালো থাকার সত্ত্বেও যখন বহুরূপীকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের তখন হিন্দি ছবি ওয়ার্ক করেনি, আবার বহুরূপী শো ফিরে পেয়েছে। তো এই যে প্রথম সপ্তাহে তো মানে যখন হিন্দি ছবি যখন এলো তখন তো আমরা হল হারালাম। এবার সেটা প্রত্যেকবার কেন হচ্ছে? মানে মানে আমাদের বাংলা ছবিটা তো আগে তো প্রায়োরিটি পাচ্ছে না, তাদেরকে প্রুফ করতে হচ্ছে, তো এটা দুটো জিনিস আছে। এক হচ্ছে বম্বেতে যেরকম আছে, মানে ইনফ্যাক্ট বম্বে শুধু না, মহারাষ্ট্রায় যেরকম আছে, যে তাদের কিন্তু সরকার একটি প্রায় নিয়ম করেই দিয়েছেন যে প্রায়োরিটি দিতে হবে মারাঠি ছবি। তাদের একটা বিজনেস মডেল আছে, তাদের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি বিশদে জানি না, ফলে বেশি বলতে পারবো না, কিন্তু এইটুকু আমি জানি। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটাও ভেবে দেখুন, এটা তো ব্যবসা। হ্যাঁ, এবারে ব্যবসা, আজকে যদি একটি বরুণ ধাওয়ানের ছবি আসে, ধরা যাক, আমি জাস্ট এক্সাম্পলের জন্য নাম নিচ্ছি, তো হল তো সে পাবেই, কারণ তার মানে ট্যাকের জোর বেশি, সে তো বেশি হল কিনে নিতে পারবে, স্ক্রিন কিনে নিতে পারবে। এবং 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 যারা ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটর যারা ছবিটা দেখান, তাদের দিক দিয়ে চিন্তা করুন না। আজকে একটা পার্টিকুলার সিনেমা হলে আপনি কি করতেন? আপনি ধরুন একটি সিনেমা হলের দায়িত্বে রয়েছেন, আপনাকে চয়েস দেওয়া হলো যে একটি কার্তিক আরিয়ানের ছবি আর একটি যে কোনো বাংলা ছবি, আমি নাম নেব না, আলাদা কোনো স্টারের, এর মধ্যে রয়েছে, আমাকে একটা দিতেই হবে। আপনি চেষ্টা তো করবেন অবশ্যই, আপনি চেষ্টা তো করবেন অবশ্যই কার্তিক আরিয়ানের ছবিটাকে নেবার। কেন? কারণ আপনি জানেন যে বাংলা ছবিটা দেখতে হয়তো অধিকাংশই বাঙালিরা আসবেন, কিন্তু কার্তিক আরিয়ানের ছবিটা দেখতে যেমন বাঙালিরা আসবেন, অবাঙালিরাও আসবেন। এবার এবার ব্যবসা তাহলে আপনার কিসে বেশি, আপনার আয় কিসে বেশি? অবভিয়াসলি কার্তিক আরিয়ানেরটা, তার পুলটা অনেক বেশি। হ্যাঁ, তো ফলে তারা কি করছেন, এক্সিবিটররা কি করছেন, ছবি যারা দেখাচ্ছেন প্রদর্শকরা, তারা হিন্দি ছবিকে দিচ্ছেন, সে সুযোগটা দিচ্ছেন। তারপরে সেটা যখন ওয়ার্ক করছে না, তখন বাংলা আসছে, এবং বাংলা কিন্তু তখন আর জায়গা ছাড়ছে না। এইটার ওপর আমার মনে হয়, মানে আগেন ওই যে আমি কেন পেলাম না, এইটা না ভেবে আমি কি করে হারানো জমি ফিরে পেতে পারি, এইটার ওপর যদি জোর দিই আমরা সবাই, তাহলে বোধহয় কাজের কাজটা হয়। তো ইনফ্যাক্ট এখন দেখুন, এখন আরেকটা হুম, খুব ইন্টারেস্টিং জিনিস দেখুন, আজকে কিন্তু মানে দিন দুয়েক আগে খাদানের কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হলো দুবাইতে। আচ্ছা, আহ, বহুরূপী চালচিত্র সন্তানও সম্ভবত টেক্কা তো বটেই, এগুলো কিন্তু ব্যাঙ্গালোরে বম্বেতে কিছু কিছু স্ক্রিনে দেখানো হয়েছে। তো বাংলা ছবি কিন্তু ওইখানে গিয়ে জায়গা নিচ্ছে, খুব সামান্য হলেও নিচ্ছে। হোয়াট আ ব্রিলিয়েন্ট থিং টু হ্যাপেন। এটার দিকে জোর দিই না, এটা আরো কত বাড়ানো যায়। তো আমাদেরকে তাহলে এখন ভালো সিনেমা, ভালো মানে লিখতে হবে, ভালো করে মানে টপিক খুঁজতে হবে, যাতে আমরা বাংলা ছবিকে আরো বাড়াতে পারি, যাতে আমাদের ছবি লোকে দেখে। এবং আরেকটা জিনিস করাটা উচিত, যেটা বম্বে আহ, করে ফেলেছে অনেকদিন ধরেই। আপনি সিরিজের ক্ষেত্রে দেখুন তো, আজকে আহ, কি সব অভিনেতা, কি সব রাইটার, কি সব টেকনিশিয়ান কাজ করছেন, তাদের নিয়ে নাচানাচি আমরা করি, তারা কিন্তু 10 বছর 15 বছর ধরে ছোট 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 ব্যাকগ্রাউন্ডে জিনিস করে গেছেন। আজকে জয়দীপ এলাহাবাদকে নিয়ে এই রকম নাচানাচি, জয়দীপ এলাহাবাদ কবে থেকে কাজ করছে, কেউ কিন্তু ফিরে তাকান। কিন্তু বম্বে এটা বুঝে গেছে 5-6 বছর আগে থেকে। এখন কিন্তু তারা কাস্ট করে সারা ভারত জুড়ে, চরিত্র বুঝে। এখন আমি মনে করি যে বাংলা কিন্তু এখনো সেটা করছে না। 4-5 জন 6 জন রয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেই শুধু দেওয়া হয়। তারা হয়তো খুব ভালো, হয়তো কেন, তারা খুব ভালো, কেউ কেউ তো অসম্ভব ভালো, কিন্তু চরিত্র কি ডিমান্ড করছে সেইটা ভাবা হয় না। কিন্তু
চরিত্র ডিমান্ড না করে আমাকে নিতে হবে অমুক জনকে, ব্যাস, তাহলেই নাকি গ্যারেন্টিড দর্শক। হয় না, একটা লেভেল অব্দি হয়। তারপরে যখন এই যে আপনি বলছিলেন না যে কেন হচ্ছে না অনেক ক্ষেত্রেই বাংলা ছবির ক্ষেত্রে, কারণ বাংলা ছবি এবং বাংলা সিরিজ ইন স্পেশালি তারা কিন্তু ওই 4-5 জনকে নিয়েই কাজ করে চলেছেন। এই 4-5 জন যারা করছেন তাদের বিরুদ্ধে অবভিয়াসলি কিচ্ছু বলার নেই, নো অফেন্স ম্যান। তারা কি করবেন? তাদেরকে কাজ দিলে তারা কি বলবেন আমি করব না? কিন্তু যারা তৈরি করছেন তারা মাথাটা লাগাচ্ছেন না, তারা ব্যবসার দিকে দেখার চেষ্টা করছেন, আসলে কিন্তু যেটা ব্যবসা দিচ্ছেও না। তো তারা নিজেদের একটা বুদবুদের মধ্যে নিজেরা থাকছেন এবং ভাবছেন যে বুদবুদটা খুব সুন্দর ভাসছে, বুদবুদটা কিন্তু ফাটছে, পাশের বুদবুদ ফেটে গেছে, এবার তার বুদবুদও ফেটে যাওয়ার সময় হয়েছে, তারা সেটা বুঝতে পারছেন। বম্বের থেকে, সাউথের থেকে এইটা কিন্তু অবশ্যই শেখা উচিত যে কি সাবজেক্ট আমি নিচ্ছি। রাইটারকে মানুষ মনে করতে হবে, রাইটারকে এখানে মানুষ মনে করা হয়। আমি অনেকের আমি নিজের কথা বলছি না, আমি অনেকের কথা জানি যারা লিখেছেন, কেউ জানেন না কে লিখেছে। তারা অ্যাওয়ার্ড সেরিমনিতে, খুব ইম্পর্টেন্ট হয়তো না কিন্তু তাও অ্যাওয়ার্ড সেরিমনিতে তারা ইনভাইটেড হননি, তারটা নমিনেটেড। দিস ইজ কলকাতা, বদলাতে এটাকে হবে। এটা না বদলালে রাইটারকে মানুষ মনে করতে হবে এবং বুঝতে হবে যে চরিত্র একজন অ্যাক্টর কে বেছে নেয়, অ্যাক্টর দেখে চরিত্র বাঁচতে নেই। এই সুবুদ্ধিটা যদি হয় তাহলে অন্তত সিরিজের, এবং আমি নিজে জানি কি ইন্টারেস্টিং ইয়াং ডিরেক্টরস, রাইটার্স, অ্যাক্টরস এর তো আপনি কথাই বলবেন না। এমন সব অ্যাক্টরস আছেন তারা না খেয়ে ফেলবেন অন্যদের, অনেক প্রথাগত মানে তথাকথিত স্টারকে চিবিয়ে খেয়ে ফেলবেন, তারা সুযোগ পান না। আর এখন একটা নতুন জিনিস শুরু হয়েছে, একটা খুব মজা শুরু হয়েছে এখন। হঠাৎ করে বাংলা ইন্ডাস্ট্রি আবিষ্কার করেছে যে নাটকে নাকি দারুণ অ্যাক্টর পাওয়া যায়, খুব কম টাকা দিয়ে তাদেরকে ছবিতে নেওয়া হয়। সেটা সেই অ্যাক্টরের জন্য ভালো, ভিজিবিলিটির ক্ষেত্রে ভালো, তার স্কিল দেখানোর ক্ষেত্রে ভালো, কিন্তু সে কিন্তু উচিত পারিশ্রমিকটা পান না, তিনি কিন্তু উচিত পারিশ্রমিকটা পান না, এটা কিন্তু তাকে অপমান করে। আমি নিজে জানি এমন অনেক অ্যাক্টরের কথা, আমি নিজে জানি এমন অনেক অ্যাক্টর আছেন আমি তাদের সামনে দাঁড়াতেই পারবো না, তারা কাজ পাননি, আমি কিংবা আমার মতন আরো 2-1 জন কিন্তু পেয়েছেন। আমি বলছি না যে আমি খারাপ করি কিংবা আমার মতন যাদের বলছি তারা খারাপ করেন না, কিন্তু আমি বলছি যে আরো যারা রয়েছেন, এই যে আমি বলছিলাম যে একটি সিরিজ আমি শুট করেছি, আমার হাত পা কাঁপছিল, আমার উল্টো দিকে এমন দুজন ছিলেন, তারা নাটকের, একজন আমার স্ত্রীর চরিত্রে মানে ওই ইয়েটা অভিনয় করেছিলেন, আরেকজন আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ফ্যান্টাস্টিক অ্যাক্টর্স, নাটক করেন তারা মূলত, তাদেরকে কিন্তু উচিত সম্মান দেওয়া হয় না। এইটা দিতে শিখতে হবে বাংলাকে, তবে কিন্তু বাংলা এগোবে, আমার তো তাই মনে। হ্যাঁ, হিন্দি থেকে আমাদের এখানকার ছেলে নিয়ে গিয়ে আর্টিস্ট নিয়ে গিয়ে কাজ করা হচ্ছে, প্রসেনজিৎ চ্যাটার্জি, তোতা রায় চৌধুরী, জিরু সেনগুপ্ত, পরমব্রত এবং অনির্বাণ ভট্টাচার্য যিনি অথৈ করেছেন তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের বাংলা হিন্দি থেকে কাউকে এখানে আনছে না, শুধু প্রতিমদাকেই দেখলাম যে শান্তনু মাহেশ্বরীকে নিয়ে এসছে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন এটা আপনি, ইয়েস, একদমই একদমই। তো তোমার কাছে লাস্ট আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে তোমার নাম অনির্বাণ ভট্টাচার্য এবং আমাদের এখানে আরেকজনও আছে তার নামও অনির্বাণ ভট্টাচার্য, তো কখনো কি মানে কারোর সাথে এরকম ক্রস কানেকশন হয়েছে, মানে কেউ কি ফোন করে বলেছে আমি ওই অনির্বাণকে চাই, বা কারুর মানে মানে এরকম কি কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা মাঝে মাঝেই হয়েছে, মাঝে মাঝেই হয়েছে, আচ্ছা এবং এমনও হয়েছে যে ওর ওর পেমেন্ট আমার কাছে চলে এসেছে, আমারটা ওর কাছে চলে গেছে, তারপরে আমরা আচ্ছা আচ্ছা। দুজনে পাশাপাশি। হ্যাঁ সেটা। তো লাস্ট দাদারা তোমার কাছে এটা একটা অ্যাডভাইস যে আমার যারা দর্শক রয়েছে তাদের কাছে বা পরবর্তীকালে যারা দেখবে, যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে যারা এখনো বসে আছে যে কাজ করার আশায় বা তারা চাইছে ঢুকতে, তো তাদেরকে তুমি একটু যদি অ্যাডভাইস কিছু দাও, তারা কি হিসেবে আসবে, তাদেরকে কি কি থাকতে হবে, তুমি একটু যদি অ্যাডভাইস দাও।
দেখো, আমি অ্যাডভাইস দেওয়ার মতন জ্ঞান অর্জন করিনি। আমার যা মনে হয়েছে সেটা বলতে পারি। আহ গতানুগতিক চিন্তা থেকে একটু বেরোতে হবে, এবং যখন গতানুগতিক চিন্তা থেকে কেউ বেরোবেন তখন আশপাশের 10 জন বলবেন যে লাভ নেই, বেরোস না, এতে কিছু হবে না। রাহুল দ্রাবিড়ের মতন যদি মাটি কামড়ে পড়ে থাকা যায়, তখন কিন্তু তাকে নিয়েই ইতিহাসে একটা আলাদা অধ্যায় লেখা হবে। এই এবং রিজেকশন অনেক আসবে, রিজেকশন তো আসবেই। এই রিজেকশন গুলো মানে মানে দ্রাবিড়ের একটি কথা দ্রাবিড় বলেছিলেন যে উই শুড অলওয়েজ ফেল, বাট উই শুড অলওয়েজ ফেল ওয়েল। ব্যর্থতাকে আপন করে নিতে হবে। আমাদের কিন্তু কেউ ব্যর্থ হতে শেখায় না, সবাই বলে সফল কিভাবে হতে হয়। আমার মনে হয় ব্যর্থতা বোঝা উচিত, তাহলেই তো আমি বুঝবো যে এরপরে কি কি না করলে আমি ব্যর্থ আর হব না। এবং আমাদের বুঝে নেওয়া উচিত যে আমি কি পারি চেয়ে আগে বুঝে নেওয়া উচিত আমি কি কি পারি না। আমি কি কি পারি না যদি বুঝে ফেলি, তাহলে তো সেটা একটা দিক নির্দেশ যে আমি আসলে কি কি পারি। তো মন খারাপ করলে চলবে না, রিজেকশনকে মেনে নিতে হবে এবং গতানুগতিক ভাবনার বাইরে বেরোতে হবে। এই তিনটে আমার মনে হয় করলে অদ্ভুত একটা মনের জোর আসবে। উম, হতাশাটাকে একটু বাগে রাখা যাবে, বাগে আনা যাবে, নাগালে রাখা যাবে। আমার তো মনে হয় আমি এগুলো ফলো করার চেষ্টা করি, সবসময় পারি যে তা নয়, কিন্তু অনেকটাই পারি। তো আমি এইটাই বলবো। আর দাদা, আমাদের এখানে যারা সিনেমা করে এবং যারা সিরিজ করে তারা অনেকেই টেলিভিশন করছে। তো তুমি কি টেলিভিশন করার পরবর্তীকালে কোনো প্ল্যান আছে? টেলিভিশন করাটা আমি জানি না, আমি কোনোদিন করিনি। উম, আমি জানি না আমি পারবো কিনা, এবং সময়ের একটা বড় মানে সেটাও একটা বড় অন্তরায়, কারণ আমি মূল যেহেতু সাংবাদিক। তো টেলিভিশন ভাবিনি সত্যি কথা বলতে। কিন্তু আমি এই যে একটি সিরিজের কথা বললাম, যেটি এই মুহূর্তে আমি ডিসক্লোজ করতে পারবো না আর কিছু, কিন্তু আহ, সেটি সম্ভবত, যতদূর জানি, টেলিভিশনের সঙ্গে একটা যোগ থাকবে। ফলে এক অর্থে উম কিছুটা টেলিভিশন বোধহয় করা আমার হয়ে যাবে, তবে ফুল ফ্লেজেড টেলিভিশন না, আমি কোনোদিন ভাবিনি। আমি এই মুহূর্তে ঠিক বলতে পারবো না, নট শিওর পরে কি হবে আমি জানি না। আচ্ছা, আর দাদা তোমার কাছে এটা কোনো কোশ্চেন নয়, জাস্ট তোমার কি মতামত যে তুমি যেহেতু হইচইতে কাজ করেছো তাই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে হইচই এর এখন রিসেন্ট টাইমে যে কাজগুলো আসছে বা বা সেগুলোকে অনেকে বলছে যে সিরিয়াল টাইপ কাজ, টেলিভিশন টাইপ কাজ, তো সেগুলো আলটিমেটলি সিরিজ নয়। তো সেই মানে সেই মন্তব্যগুলোতে কি তুমি কিছু বলতে চাও? মানে সেই মন্তব্যগুলো কি তোমার কোনো একটা খারাপ লাগায়? না, আমি বলতে এই জন্য চাই না কারণ আমি হইচই দেখিই না, আমি জানিই না, শুনি। লিজ বদার। না, তুমি তো কাজ করেছো হইচইতে। বহুদিন আগে করেছি, আবার যদি অফার আসে আবার করব, কিন্তু সেটা একটা ওয়ান অফ একটা কাজ। সেটা হয়ে গেল, তারপর আমি ভুলে গেলাম। তাহলে মানে আমি মানে হইচই মানে অনেক কিছু দেখার আছে, হঠাৎ হইচই হইচই করবো অন্যভাবে। আচ্ছা, আচ্ছা। না, হইচই এ রিসেন্ট টাইমে কাজ নিয়ে ভীষণ সমালোচনা হচ্ছে, তাই জন্যই আমি তোমাকে বললাম। তো তুমি যেহেতু হইচই আমি জানি, আমারও কানে আসে, কিন্তু আহ, না আমি খুব একটা দেখি না, ফলে আমি জানি না আর কি। ওই কানেই আসে, আরো কত কিছু তো কানে আসে। আচ্ছা, আর তোমার কাছে আরেকটা যেটা আমার অন্তত ব্যক্তিগত প্রশ্ন, যেটা হচ্ছে তুমি প্রেম টেম বলে একটা ছবি করেছিলে যেটা এসবিএফ এর ছিল, যেটাতে সৌম্য মুখার্জি ছিল। তো যেটা লকডাউনের পরে বোধহয় এসছিল। তো সৌম্যদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? আমি এটা এই কারণেই জিজ্ঞাসা করছি কারণ সৌম্যদা আমার খুব ক্লোজ একজন দাদা। তো তাই জন্যই আমি জিজ্ঞাসা করছি সৌম্যদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম? এইটা ভালো। আহ, এটা এই সৌম্যর সঙ্গে কাজ করার ব্যাপারটা আসলে এটা খুব ইমোশনাল একটা জায়গা, কারণ উম, সৌম্যকে অনেক দিন মানে এই ছবিটা করার আগে বা ও এরকম নাম করার আগে থেকেই একসঙ্গে কাজ হয়েছে, এবং আহ,
কিছু কাজে আমি ওকে ডিরেক্টও করেছি। ফলে সৌম্যকে আমি যদি বকি, সৌম্য খ্যাক খ্যাক করে হাসে, এবং বকুনির পর ও হাসতে পারে, ও কিন্তু আমার কথাটা শুনে নেয়, আর আমিও কিন্তু ওকে আরো ধ্যাতানি দিই তারপর। ফলে আমাদের মধ্যে ওইরকম একটা চমৎকার সম্পর্ক, ছোট ভাইয়ের মতন আমার। তো ফলে সৌম্যর সঙ্গে কাজ করে আমার মজা তো লাগবেই, কিন্তু অদ্ভুত জিনিস হয়েছিল। প্রেম টেমের চন্দননগরে শুটিং হচ্ছিল, এবং ওই ওই বাড়িটায় আমার না প্রচন্ড ভূতে ভয়। ওই বাড়িটায় সেটা ইচ্ছে করে কেউ আমাকে ভয় পাওয়ানোর জন্য হোক না আসলে জানি না, বলেছিল যাতে নাকি ভূত আছে। তো সন্ধ্যে রাত্রির হয়ে গিয়েছিল, তো শুটটা যখন করছিলাম ওর সঙ্গে সিঙ্গুল, বারবার আমাকে এসে বলছিল যে অনির্বাণদা সাবধান। আমি বলছিলাম যে দাঁড়াও, তোমার হচ্ছে। তো এইটা চলছিল, এবং যখন আমরা অভিনয় করছি, ওর সঙ্গে আমার ডায়লগ চলছে, আমি কিন্তু আসলে অভিনয় করছিলাম এবং ওকেও খেয়াল রাখছিলাম যে ও ঠিক করছে, আমার মতে ঠিক করছে না করছে না। আমাদের মধ্যে ওই সম্পর্কটা আছে। আমি ওকে বলতে পারি, আমার মনে হয় যে এই প্রশ্নটা ওকে করলে ও অস্বীকার করবে না, করলে খাবে এক। আমি ওকে বলতে পারি যে এটা এরকম ভাবে না, এটা এরম ভাবে। ওই যে যেহেতু আমি ওকে এককালে আমি এবং আমার বন্ধু, আমি যার সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছি, অভিষেক, তো আমরা যেহেতু ওকে ওভাবেই শুরু থেকে পেয়েছি, ফলে ওর ওপর আমার একটা যেন জোর খাটে। তো আমি অভিনয় করছিলাম, আবার এটাও খেয়াল রাখছিলাম যে ও কোথাও বাড়তি করে ফেলছে না, তো ও কোন জিনিসটা অপূর্ব সূক্ষ্ম একটা জিনিস করলো, এইটা আমি নোট করছি। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য, তোমার সময় করে। তো থ্যাংক ইউ। তো তুমি লাস্টে যাওয়ার আগে যদি কিছু বলে দিতে চাও বাংলা সিনেমা সম্পর্কে, আপকামিং কাজ সম্বন্ধে তুমি একটু বলে দিতে পারো। আপকামিং কাজ বলতে যে সিরিজটার কথা বললাম, সেটা তো দেখা যাক সেটা কবে আসে। জুন মাসে আমার একটি রিলিজ আছে, খুব ইন্টারেস্টিং, একটি ইন্দ্রাশিস আচার্য। ইন্দ্রাশিসের নাম আলাদা করে বলতেই হয়, কারণ নিহারিকা গত বছর নিহারিকা যা কাণ্ড করে দেখালো, নিহারিকা ইজ আনাদার সাচ ফিল্ম। তো ইন্দ্রাশিসের ছবিটায় ওতে ইন্দ্রনীল সেনগুপ্ত, সুবর্ণা সেনগুপ্ত, আমি এবং অনন্যা সেনগুপ্ত, মূলত 4 জন আছি। জুনে রিলিজ, খুব ইন্টারেস্টিং একটি সিনেমা, গুড বাই মাউন্টেন ছবিটার নাম। তো এইটা রয়েছে, আর সিরিজটা তো রয়েছেই। আর প্রতিমের একটি ছবির আমি ওই কোরাইট করেছি ডায়লগ, সেটা রয়েছে। আর রাজ চক্রবর্তীর একটি হিন্দি সিরিজ করেছেন ডিজনি হটস্টারের জন্য, খুব ছোট্ট একটি চরিত্রে আমি কাজ করেছি। ইনফ্যাক্ট রাজের সঙ্গে আমি হাবজি গাবজিতে কাজ করেছিলাম, তারপর আবার এইটা হলো, খুবই ছোট্ট চরিত্র, কিন্তু মজা পেয়েছি। সেইটি আছে ডিজনি হটস্টারে হিন্দি। আর কিছু বিজ্ঞাপন আছে, ন্যাশনাল অ্যাডস, খুব শীঘ্রই হয়তো দেখা যাবে। তো এই রয়েছে। আর ধন্যবাদ আপনাকে। বাংলা ছবি নিয়ে আমি বলার কিছু নেই, আমি খুবই ক্ষুদ্র একটি পার্ট। খুব ইন্টারেস্টিং কাজ হতে থাক, ইন্টারেস্টিং কাজ হোক, এইটা দরকার, এবং গন্ডি ভাঙুক। আমি একটা বিশেষ শরবত পছন্দ করি বলে ওই একই শরবত রোজ দিলে না উঠে চলে যাবে লোক। এইটা একটু সবাই ভালোভাবে মাথায় নিক। আর আমি নতুন বলবো না, কম্পারেটিভলি কম নামি যারা পরিচালক, তারা আরো কাজ করুন, অ্যাক্টার্স খাটিয়ে কাজ করুন। সত্যি বম্বে, আমরা বলি বম্বেতে এত এত সাংঘাতিক অভিনেতা, আমি বলছি যে কলকাতায় এবং পশ্চিমবঙ্গে যা অভিনেতা আছে, ছিঁড়ে খেয়ে নেওয়ার দম রাখে। তো তাদেরকে আমরা একটু সম্মান জানাই, তাদের কাজ একটু গিয়ে দেখি আমরা, খুব একটা কষ্ট হবে না, এইটুকুনি বলা। আর
আপনাকে বিশেষভাবে আর ধন্যবাদ। আহ, হ্যাঁ দাদা, আমার চ্যানেলের নাম সিস্টেম্যাটিক সৌম্য। তো তুমি যাওয়ার আগে যদি একটু দর্শকদেরকে বলে দাও আমার চ্যানেল দেখতে, তোমার ইন্টারভিউটা দেখতে, সাবস্ক্রাইব করতে, যদি তুমি একটু বলে দাও। আমি জানি না আমার ইন্টারভিউ কজন দেখবেন বা দেখে কি লাভ হবে। যদি কেউ দেখেন খুব ভালো লাগবে। তবে আমি একটি কথা বলবো যে সৌম্যর চ্যানেল সিস্টেমেটিক্যালি দেখুন সবাই। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি আমি খুবই আমার খুব ভাল লাগলো, আমার চমৎকার লাগলো। এরকম আড্ডা আপনি অন্য অনেকের সঙ্গে আড্ডা মেরে যান এবং আমাকে জানাবেন, আমি দেখবো। থ্যাংক খুব ইউ ভালো দাদা, থাকবেন। থ্যাংক ইউ। হ্যাঁ 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 হ্যাঁ, বাই দাদা, বাই বাই বাই।